আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23শে মে দেশজুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেওয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয় তদারকির আহ্বান, সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতার পরামর্শ। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে 23শে মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। এনামুল কবির রূপমের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি, আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব। সাদি মাহমুদের রিপোর্ট। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে আপেলের পরিবর্তে সাদা গোলাপ চান তারা। নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2024 সালের নির্বাচনে অংশ না নিলেও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করে সব আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে দলের চেয়ারম্যান। আমরা সাংগঠনিকভাবে পূর্ণরূপে প্রস্তুত, সব আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছি। সুষ্ঠু নির্বাচন হতে গেলে সেটা সরকারকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হওয়া দরকার, নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হওয়া দরকার, সভা সমাবেশ করার জন্য সবাইকে অধিকার দেওয়া দরকার। যারা স্বৈরাচার বিরোধী, যারা গণতান্ত্রিক মানবিক দল, তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া উচিত। দলটির চেয়ারম্যান জানান, ক্ষমতায় গেলে নারী শিক্ষা ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করবে দলটি। লিঙ্গবাদী, বর্ণবাদী বা কোনো রকমের বৈষম্য, ইনসানিয়ত বিপ্লব বিশ্বাস করে না। সব মানুষের সমান অধিকার থাকবে এবং বিশেষভাবে বোনদের জন্য যে এতদিনের প্রবঞ্চনা, এতদিনের যে অধিকারহীনতা, সেখান থেকে তুলে এনে তাদের শিক্ষা, তাদের জীবনের স্বাধীনতা, তাদের স্বাবলম্বী জীবন, তাদের অর্থনৈতিক পরিপূর্ণতা, সব দিকে ইনসানিয়ত বিপ্লব খুব সিরিয়াসলি চেষ্টা করবে। আগামী 27 জুন ঢাকায় সমাবেশ করবে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে সোমবার সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডন যান বেগম খালেদা জিয়া। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা প্রস্তুত করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবার সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এআই প্রযুক্তির প্রভাবকে প্রতিপাদ্য করে বিশ্বজুড়ে দিবসটি পালন হচ্ছে। 1993 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় 3রা মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা ও ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা অনুষ্ঠান হয়েছে। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, বাংলাদেশ বিমানের ডিজিএম আল মাসুদ খান ও অন্যরা। সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ। অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আই এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে 23 মে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। নারী সংস্কার কমিশন ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব দিয়েছে এমন উল্লেখ করে এসব প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। পরে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নেতা মামুনুল হক। ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমাদের স্মরণে রাখতে হবে যে 2013 সালের সেই শাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি। কাজে আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। 5ই আগস্টের পরে
মোকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। মহাসমাবেশ থেকে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাব বাতিল, জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার, তার আগে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ ও কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। সমাবেশে যুগ্ম মহাসচিব হারুন ইজহার ও খালেদ সাইফুল্লাহ সহ অন্যরা বক্তব্য দেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দইয়ের রাজধানী বগুড়া প্রায় 150 বছর আগে শেরপুর উপজেলার ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু। তারপর সেই দই তৎকালীন নবাববাড়ি থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর। দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া। কারিগরের দক্ষতা, মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয়, এটা দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয়, নিজেরা করেন? 700 লিটার 500 লিটারের মতো কাপ। কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে। তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। ভ্যাটের স্ল্যাব বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করা যায়, ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায়, এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলই করা হয়, যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ। এবার স্বপ্ন বিশ্বজয়ের। 100 বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ। সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরো সমৃদ্ধ হোক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর শুদ্ধতা। বগুড়া সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অভিশাপে কৃষক জনতার দিন যায় না বিশ্বাসে। প্রতিপাদ্যে কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থা সংস্কার দাবি নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন জেলার কৃষকরা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম শমসের আলী। পরিবেশ সম্মতভাবে টেকসই কৃষি খাতের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সার, বীজ, কীটনাশকের দাম কমালে উৎপাদন খরচ কমে আসবে। মুক্ত আলোচনায় বিগত সরকারের সময় কৃষি খাতে অধিকার বঞ্চিত কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। টেলারকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি হয়তো 1 টাকা লাভ করছি কেজিতে, কিন্তু ওইখানে গিয়ে আপনি দেখেন ঘাটে 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 চাঁদা দিতে হচ্ছে। তা আপনি আগে বললেন আগে তো লোকজন অনেক বেশি চাঁদা দিত, তাহলে এখন কেন চাঁদাটা বন্ধ করা যাচ্ছে না? কিসের জন্যে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই চাঁদা যদি বন্ধ হয় তাহলে কৃষক তার ন্যায্য জিনিসটা ভালো করে পাবে। আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। দুঃখিত দর্শক, রংপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ে 2 দিনের কর্মশালা হয়েছে। কর্মশালায় বিভাগের গ্রাম, শহর ও বস্তিতে বসবাস করা মানুষের পুষ্টি উন্নয়নে নিরাপদ খাদ্য পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। মিনা লাভলি রিপোর্ট। রংপুর দিনাজপুরের 7 উপজেলার একটি সিটি কর্পোরেশন ও পৌরসভার মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস নাইস প্রকল্প। নগরীতে প্রকল্পটির আওতায় পুষ্টি উন্নয়নে নিরাপদ খাদ্য, পানি সহ নানা উপাদানের গুরুত্ব তুলে ধরা হয়। পুষ্টি সংক্রান্ত কাজগুলো এমন ভাবে একটার সাথে আরেকটা জড়িত যে আপনি যদি একটাকে এনশিওর না করেন তাহলে হবে না। আপনি যতই পুষ্টিকর খাবার খান, আপনি যদি সেফ ওয়াটারের ব্যবস্থা না করেন
তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনার কিন্তু এটা কোনো কাজে দিবে না। আপনার যদি এনভায়রনমেন্টটা সেফ না থাকে, ড্রেনেজ সিস্টেম সেফ না থাকে, তাহলে কন্টিনিউয়াসলি ওখান থেকে মাছি মশা উঠবে এবং এটা আপনার খাবারগুলোকে কিন্তু পলিউটেড করবে, কন্টামিনেট করবে, অ্যাডাল্টারেট করবে। শহর এলাকায় প্রতি বছর 3.3 ভাগ হারে এবং বস্তি এলাকায় শতকরা 7 ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত জনসংখ্যার পুষ্টি নিশ্চিতে নানা চ্যালেঞ্জ ও সুপারিশ কর্মশালায় তুলে ধরা হয়। সমান খরচে এই অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম উৎপাদন করা সম্ভব, তাহলে অন্যরা কেন করতে পারছে না? এই ল্যাবস এবং গ্যাপসটা ফাইন্ড করে আমরা তাদেরকে ওই নলেজটা দিতে পারি কিনা, এই সিস্টেমটা তাদেরকে ধরাই দিতে পারি কিনা। এইভাবে করলে ভেজালমুক্ত ডিম বা ভেজালমুক্ত খাদ্যশস্য দিতে পারেন, তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমার মার্কেটে আমরা অ্যাভেলেবল খাদ্যশস্য পাবো। কর্মশালায় রংপুর ও দিনাজপুরের পুষ্টির বর্তমান অবস্থা ও এর উন্নয়ন কৌশল তুলে ধরা হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন কিনা এবং বিগত সময়ে রাজনৈতিক সুবিধাভোগী কিনা এসব বিষয়ে পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার এম শাখাউত হোসেন। এক্ষেত্রে প্রয়োজনে আরপিওতে পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তিনি। রিপোর্ট রোকসানা আমিনের। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে প্রতিপাদ্যে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত সময়ে মালিকরা রাজনৈতিক সুবিধাভোগী থাকায় শ্রমিকের অধিকার আদায় হয়নি। এজন্য আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনার কথা বলেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিচ্ছেন, বেতন বাকি আছে কিনা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। শ্রমিকদের বঞ্চনা কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শ্রম সচিব। শ্রমিক সংগঠনগুলো কতটুকু সংগঠিত, আমরা যখন শ্রমিকদের পক্ষ থেকে কথা শুনবো, তাদের এত নেতা এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং এ আসতে পারছে না। মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের পক্ষে দালালি করতে ডামি শ্রমিক সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে একযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সে সময় তার সঙ্গে ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে 149টি কেন্দ্রের মাধ্যমে 43,000 পরীক্ষার্থী কামিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। জোরদার ইতিমধ্যে আমরা করেছি এবং করছি, এবং যেহেতু দায়িত্ব নিয়েছি এটা আমাদের উপর, আমি মনে করি যেটা আমানত, এবং যে কোনো মূল্যে আমরা শিক্ষার মান উন্নয়ন করব এবং অসদুপায় অবলম্বনের সব পথ আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যাতে করে কঠোরভাবে মনিটরিং করে এবং প্রত্যেকটা কেন্দ্রে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, এবং আমরা সচেতনামূলক মিটিং করেছি আমাদের ইউনিভার্সিটির অফিসার, কর্মকর্তা, কর্মচারী সবাইকে নিয়ে মিটিং করেছি যে যারাই বিভিন্ন দায়িত্বে আছে যাতে করে এটা কঠোরতার সাথে পরিপালন করে।
কানাডার টরন্টোতে রূপতনু মিউজিক একাডেমির প্রথম বর্ষপূর্তি হয়েছে। বাংলাদেশি প্রখ্যাত কিবোর্ড শিল্পী রূপতনু শর্মা প্রবাসী শিশু কিশোরদের বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় এই একাডেমির প্রতিষ্ঠা করেন। জমকালো আয়োজনে ছিলেন কানাডার এমপিপি ডলি বেগম, এনামুল কবির তপন চৌধুরী ও মাকসুদুল হক। শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী শিল্পীদের অংশগ্রহণে মিলনায়তনটি পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। একদিকে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট, অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর ক্রমাগত বোমা হামলায় গাজায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৩ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী শিশুও রয়েছেন। ওদিকে ফিলিস্তিনের উদ্দেশ্যে আসা ত্রাণবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা ফ্রিডম ফ্লোটিয়া নামে একটি সংগঠন জানিয়েছে, মাল্টা উপকূলে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য পাঠানো ত্রাণবাহী জাহাজে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজটি বিকল হয়ে পড়ে। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। মাগুরায় উঠতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের ধান। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৩৯,৩৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যেখান থেকে ১,৩৭,১৪৫ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। মাগুরা থেকে শামীম খানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাগুরার কৃষক এবার ধানের ভালো ফলনের আশা করছেন, তবে উচ্চমূল্যের শ্রমিক নিয়োগ, সেচ সহ নানা খরচ মিলিয়ে প্রতি শতকে প্রায় ১,০০০ টাকা উৎপাদন ব্যয় হচ্ছে তাদের। সর্বোচ্চ ৫ শতক গুড় কাম করতে পারে, তাহলে ৫ শতক গুড় পাশে যদি ৮০০ টাকা খরচ হয়ে যায়, তাহলে এবার ঘাটতি আছে। মনে করেন যে মোটর খরচ আছে ৮০ টাকা শতকের উপর। ধানের দাম তো এবার আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছে, ১৪৫০ টাকা সব ধান বিক্রি হচ্ছে এখন। ধান রোপণ থেকে শুরু করে ঘরে তুলতে খরচের পাল্লা ভারী হওয়ায় লোকসানের হতে পারে বলছেন কৃষক। আপনার লাগানো খরচ, চষা খরচ, পানির খরচ, নিড়ানো খরচ, এতে করে আমাদের যে কৃষক এতে কোনো লাভ নাই। কি ধান বাম্পার ফলন, কিন্তু কৃষকের কোনো লাভ নাই ভাই। একটা জোনে যা আছে ১২-১৪০০ টাকাতে একটা জোন কিনে কতটুকু বই কাটতে পারে? বিঘায় দেখা আছে যে ২০,০০০ টাকা লেগে যাচ্ছে কাটিয়ে আনতে পারি। এবারে গাড়ি ভাড়া আছে, তার বাড়ানো খরচ আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলছে কৃষি বিভাগ। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়, তাহলে এবার আমাদের বোরো ধানের বাম্পার ফলন হবে এবং কৃষক সেই ধান বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলে আমরা আশা করি। কিভাবে তারা আধুনিক চাষাবাদের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি করতে পারেন, এ বিষয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং প্রয়োজনীয় সহযোগিতা করে থাকি। বাজারে ধান বিক্রি করে কৃষক ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ধলাই নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের কমলগঞ্জের অর্ধশত গ্রামের মানুষের। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না হওয়ায় তীব্র ভাঙনে বসত ভিটা হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, নানা জটিলতার কারণে বাঁধ সংস্কারে কোনো প্রকল্পই গ্রহণ করা হয়নি। এম এ সালামের তথ্য ও ভিডিওচিত্রে সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের কারণে গত বছর ধলাই নদীর 18টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পরবর্তীতে 3বার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, ফসলি জমি সহ অনেক স্থাপনা। বন্যা ও ভাঙন কবলিত কিছু এলাকা মেরামত করা হলেও উবাহাটা, করিমপুর, নারায়ণপুর, খোসালপুর ও বড়গাছ এলাকায় বাঁধের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়। আসন্ন বর্ষায় ফের বন্যার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। কোনো কিছু নাই, আমরা উড়তা বাচ্চা লইয়া বড় কষ্ট হয়ে আসি। আমাদের যাওয়ার আর জায়গা নাই, এই আমাদের শেষ। এখন আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি। গড় দরজা ভাঙ্গিয়া লইয়া যায় কি, এখন আমরা কিভাবে চলাফেরা করতাম? কয়েকবার আইছে, এটা বান্ধ হয়, বান্ধা হয় না। এই বস্তা এটা বানটি কেন না, এখন যেমনে বালা হয় আমরা ও ব্যবস্থা করিয়া দেব। প্রতিরক্ষা বাঁধের ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে টিআর কাবিখার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। এই নদীতে কোনো আমাদের পানির মধ্যে ওইভাবে কখনোই প্রকল্প হয় নাই, সেটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাবিখার মাধ্যমে এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি বছরই বন্যা হলে ওখানে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়,
যেহেতু কোনোটাই আমরা ঠিক সঠিকভাবে আমরা জাগানোভাবে করতে পারি না বাঁধগুলো। ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। জাতীয়তাবাদী সমমনা দলের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে সেই সুপারিশ করেছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের পরিবর্তে ৪ মাস করা যেতে পারে। মানবিক করিডর যে সামরিক করিডরে পরিণত হবে না এবং কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত, সেই প্রশ্ন তোলেন তিনি। এভাবে চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করেন ফরিদুজ্জামান। এর আগে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য কমিশন কারোর প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরি কমিশনের মূল লক্ষ্য। আমাদেরকে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য, সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস থেকে ৪ মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থায়ী সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। আসন সংখ্যা ৩০০ আমরা বলেছি যে ৩০০ থাকতে হবে। মহিলাদের আসন সংখ্যা ৫০ থেকে ১০০ হতে পারে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে ২৩শে মে দেশজুড়ে হেফাজতের বিক্ষোভ। কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেওয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামের তাগিদ। জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে তদারকির আহ্বান। সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতার পরামর্শ। 2 পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ। দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।